নাড্ডা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে 3 আইপিএস কে ডেপুটেশনে চাইল কেন্দ্র। প্রত্যাখ্যান করে কেন্দ্রকে তীব্র আক্রমণে রাজ্য সরকার। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন। অজয় ভাল্লাকে শাহের ভৃত্য আক্রমণ তৃণমূলের। রাজ্য প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ বিজেপির। রাজ্যে সিএএ হবে, এনআরসি নয়, দাবি করলেন কৈলাস বিজয়বর্গীয়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেস নেতা ওম প্রকাশ মিশ্র, তৃণমূল কংগ্রেস সমর্থক রাহুল চক্রবর্তী, বিজেপি নেতা রাজলক্ষ্মী বসু এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শিবাজি প্রতিম বসু। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে হাজির হবেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। এতক্ষণ ধরে আমরা বলছিলাম জেপি নাড্ডার কনভয়ে হামলা, সেই নিয়ে ব্যাপক চাপানুতোর কেন্দ্র এবং রাজ্যে। আজকে যদি দেখি তাহলে আরো উত্তপ্ত হয়েছে কেন্দ্র রাজ্য সম্পর্ক। কিন্তু তার আগে আপনাদেরকে এক কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য শোনাবো এবং বিজেপির মুখপাত্রও তিনি কি বললেন, এই বাংলা কিরকম পরিস্থিতি এই বাংলায় তা বর্ণনা করতে গিয়ে এমন একটি রাজ্যের কথা বললেন, এমন একটি জায়গার কথা বললেন যে জায়গা সন্ত্রাস কবলিত। দেখুন কি বললেন। 125 से ज्यादा भारतीय जनता पार्टी के कार्यकर्ता का कत्ल कर दिया गया है बंगाल में, और ये एक लोकतंत्र के ऊपर बहुत बड़ा धब्बा है। बंगाल कश्मीर बनता जा रहा है, कश्मीर से भी बदतर होता जा रहा है। इसे रोकने की बहुत सख्त जरूरत है। या तो वहां की बंगाल की सरकार ने आंख बंद कर रखी है, या अपनी सहमति दे रखी है, या वो टोटली इनएफिशिएंट है। इनमें से तीनों में से कोई भी हो, ये जनता को जानना बहुत जरूरी है कि ऐसी सरकार को हटाना बहुत जरूरी है। ওম প্রকাশ মিশ্র, আপনি নিশ্চয়ই শুনলেন রাজ্যবর্ধন সিং রাঠোর বিজেপি মুখপাত্র, তিনি শুধুমাত্র নিউজ 18কে বললেন সাক্ষাৎকার দিতে গিয়ে পশ্চিমবঙ্গ কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতি হতে চলেছে। উনি করুণার পাত্র, ওনার কোনো সম্যক ধারণাই নেই, কাশ্মীর সম্পর্কে ধারণা নেই, আন্তর্জাতিক সীমানা নিয়ে ধারণা নেই, এবং কাশ্মীরকে কেন্দ্র করে যে রাজনৈতিক প্রবাহ তার নিয়ে কোনো ধারণা নেই। আমি বললাম উনি করুণার পাত্র। পশ্চিমবঙ্গে পরিস্থিতির সঙ্গে কেউ যদি কাশ্মীরকে কম্পেয়ার করে তাহলে তার রাজনৈতিক জ্ঞান, বুদ্ধি, চিন্তা, যুক্তির প্রত্যেকটারই দৈন্যতা প্রকাশ পাবে। দ্বিতীয়ত আমি বলবো, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সর্বাপেক্ষা রাজনৈতিকভাবে স্টেবল, এবং এখানে যে উন্নয়ন হচ্ছে সেটা অন্যান্য রাজ্যগুলির জন্য ঈর্ষার কারণ। বেশ, এবং এই দুটো ফ্যাক্টরকে যদি আপনি কম্বাইন করেন, রেজাল্ট হচ্ছে ফ্রাস্ট্রেশন। বিজেপির জন্য আর্টিফিশিয়ালি। আমি আসবো ওম প্রকাশ বাবু, ওম প্রকাশ মিশ্র, আমি আসবো আরো একবার শোনাবো নিউজ 18 বাংলার দর্শকদেরকে রাজ্যবর্ধন সিং রাঠোর। তিনি ভারতের এক বলা যায় খুব দামি খেলোয়াড়, একজন নামী খেলোয়াড়, প্রখ্যাত খেলোয়াড়। তিনি আজকে দাবি করলেন পশ্চিমবঙ্গ নাকি কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতি হতে চলেছে। 125 জনেরও বেশি বিজেপি কর্মী খুন হয়েছে, তাই এই সরকারকে সরাতেই হবে। কি বললেন আরো একবার দেখুন। 125 से ज्यादा भारतीय जनता पार्टी के कार्यकर्ता का कत्ल कर दिया गया है बंगाल में, और ये एक लोकतंत्र के ऊपर बहुत बड़ा धब्बा है। बंगाल कश्मीर बनता जा रहा है, कश्मीर से भी बदतर होता जा रहा है। इसे रोकने की बहुत सख्त जरूरत है। या तो वहां की बंगाल की सरकार ने आंख बंद कर रखी है, या अपनी सहमति दे रखी है,
या वो टोटली इनएफिशिएंट है। इनमें से तीनों में से कोई भी हो, ये जनता को जानना बहुत जरूरी है कि ऐसी सरकार को हटाना बहुत जरूरी है। রাজলক্ষ্মী বসু শুধুমাত্র বিজেপি নেতা হওয়ার জন্য তার সঙ্গে সহমত পোষণ করবেন? আমি বলছি সরকার সরিয়ে দেওয়া উচিত, এগুলো তো রাজনৈতিক কথা, অবশ্যই ব্যর্থতা এগুলো রাজনৈতিক কথা। কাশ্মীরের থেকেও খারাপ পরিস্থিতি আপনি এই বাংলার মানুষ, এই বাংলায় জন্ম আপনার, আপনি স্বীকার করবেন? অতিরিক্ত কথা নয় এটা? একটা কথা আছে না, লস্ট ইন ট্রান্সলেশন। আমার মনে হয় উনি যে কথাটা বলেছেন, তো আমাদের এই শুনতে গিয়ে আলোচনা তর্জমা করতে গিয়ে সে লস্ট ইন ট্রান্সলেশনের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে। হিন্দিতে বলেছেন আমাদের আমি স্পষ্ট একদম। বলছি আমাদের কথার যে ক্যানোটেশনটাকে ধরতে হবে। কাশ্মীর বলতে কিন্তু আমরা এখনো যে চিত্রটা দেখি, অর্থাৎ মানে 2-3 বছর আগেও যে চিত্রটা ছিল, সেখানে কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি যখন মেজর থাপার একজন স্টোন পেল্টার সামধর বোধহয় একজন যুবক, সেই স্টোন পেল্টারকে যখন আটকে রেখেছিল একটা জিপে, তখন দেখা গেছিল মানবাধিকার কর্মীরা মেজর থাপারকে গালিগালাজ করেছিল। মেজর থাপার তখন হয়ে গেলেন মানবতা বিরোধী, আর যারা স্টোন পেল্টার তাদের সপক্ষে সমস্ত মানবতা কর্মীরা দাঁড়িয়েছিলেন। ওইটা ছিল কাশ্মীর। কাশ্মীর বলতে আমরা বুঝি যে 3 রাতের মধ্যে 10 লক্ষ যখন কাশ্মীরি মানে পণ্ডিতকে ওখান থেকে উৎখাত করে দেওয়া হয়, এবং কাশ্মীর বলতে আমরা বুঝি যখন ওখানে মানে অ্যানাউন্স করা হয়েছিল যে তোমাদের স্ত্রী এবং কন্যাদেরকে রেখে দিয়ে যাও, এবং সমস্ত কাশ্মীরি পণ্ডিতরা এখান থেকে কোন কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন? কি বলতে চান আপনি? কাশ্মীরটা উনি এখানে বলতে চেয়েছেন। কাশ্মীর বলতে এখন আমাদের মনের মধ্যে সেই ইমপ্রেশনটাই রয়ে গিয়েছে, অর্থাৎ যে লস্ট ইন ট্রান্সলেশন, যেন শুরুতে আমি বললাম এটা হয়ে যাচ্ছে লস্ট ইন ট্রান্সলেশন, অর্থাৎ উনি সেই কাশ্মীরটা বলতে চেয়েছেন, এখন আমাদের রাহুল চক্রবর্তী সেই কাশ্মীর হয়ে গিয়েছে। রাহুল চক্রবর্তী মডিফাইড কাশ্মীরের কথা উনি এখানে বলছেন না। আর মডিফিকেশন কখনো রাতারাতি আসে না, বাই 1 ইয়ার্স কখনো আমরা বলতে পারি না যে আমি বলি রাজলক্ষ্মী শেষ করলে বলি আমি করতে পারবো। রাজলক্ষ্মী শেষ করলে, রাজলক্ষ্মী শেষ করলে আমি বলি, আমার কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে রাজলক্ষ্মী বা ভুলে গেছেন অ্যাকচুয়ালি রাজ্যবর্ধন রাঠোর, যিনি শুধুমাত্র অলিম্পিক্সে বোধহয় কোনো ব্রোঞ্জ বা সিলভার পেয়েছিলেন না গোল্ড পেয়েছিলেন ভুলে গেছি আমি, উনি এটাকে মনে করছেন খেলার মাঠ। এটা তো খেলার মাঠ নয়, এখানে তথ্য নিয়ে বলতে হবে। আরে কাশ্মীর আর জম্মু এখন তো কেন্দ্র শাসিত অঞ্চল, কেন্দ্রের অধীনে, তাহলে ওনারা তো স্বীকার করে নিলেন কাশ্মীরের অবস্থা খুব খারাপ, তার মানে কেন্দ্র শাসিত অঞ্চলের অবস্থা খুবই খারাপ, নিজের মুখে স্বীকার করলেন। প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে ভারতীয় রাজ্যবর্ধন রাঠোর কি বলেছে, আমি আপনার কথাই বলিনি ভাই, তোমার কথা বলছিলাম, তোমার কথা বলিনি আমি, তোমার কথা বলিনি। দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা বুঝতে হবে, ভারতীয় জনতা পার্টি বাংলায় দাঁড়িয়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে। কি বলে ক্ষমতা দখল করবে? বলবে যে আমরা বব লিঞ্চকে কয়েকশো লোককে মেরে ফেলেছি, আমরা ধর্মেন্দ্রকে কয়েক হাজার মানুষকে খুন করেছি, গুজরাটের হত্যায় রক্তে রাঙা হাত আমাদের প্রধানমন্ত্রীর, আমরা করোনায় বাংলায় দাঁড়িয়ে 4,000 কোটির জায়গায় মাত্র 200 কোটি টাকা দিয়েছি, আমরা আমফানে 1,00,000 কোটি টাকা খরচ হয়, তার মধ্যে 1,000 কোটি টাকা দিয়েছি। তো বলবেটা কি? ওদের বলার তো জায়গা চাই একটা। তাই আজকে বলতে হবে আমাদের ঢিল মেরেছে, তাই বলতে আমাদের কেন্দ্রীয় সভাপতিকে নিগৃহীত করেছে, তাই বলতে হবে ওখানে আত্মহত্যা হচ্ছে, এখানে হত্যা হচ্ছে। এগুলো সঙ্গে তুলনা করা আজকে 370 ধারা প্রয়োগ বাতিলের পরে নয়, আগের কাশ্মীরের সঙ্গেই তুলনা করছেন, কিন্তু সেই কাশ্মীরের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করা উচিত কি না? দেখুন, একটু আগে আমরা যখন এই স্টুডিওয়ে বসে এইসব চেঁচামেচি করছিলাম, অঞ্চল তো ওদেরই ভাই, সেই সময় সৈকত ভাওয়াল বলে একটি ছেলে 27 বছর বয়স, সে জনসম্পর্ক অভিযান করতে গিয়েছিল হালি শহরের 6 নম্বর ওয়ার্ডে, তাকে পিটিয়ে খুন করা হয়েছে, আরো 6 জন মার খেয়েছেন, তারা আশঙ্কাজনক। আপনারা বলুন এটার সঙ্গে কোন এলাকার তুলনা করবেন? সিরিয়া, ইরাক, কাশ্মীর, কোন এলাকার তুলনা করবেন? রাহুলদাকেই বলতে বলছি, রাহুলদা কোন এলাকার সঙ্গে এটা যায় বলুন? আর যখন বব লিঞ্চিং হতো দেবজিৎ, আমি আবার বলছি, আমি পশ্চিমবঙ্গে আছি, আপনি পশ্চিমবঙ্গে আছেন, আপনি পশ্চিমবঙ্গে আছেন, আমি পশ্চিমবঙ্গে আছি, গুজরাটকে 15,000 লোককে মারা হয়েছে, আমরা জানি, নিশ্চয়ই আপনি তার সঙ্গে তুলনা করবেন। একজন বেকাইয়ের গণহত্যা, সুচপুরের গণহত্যা তুলনা চালিয়ে দেওয়া হয়েছে, সেটা কোন এলাকার সঙ্গে তুলনা করবেন? সেটা কি সিরিয়া? সেটা কি আপনি বলুন, যেভাবে আমাদের লোকেদের উপরে, সাধারণ মানুষের উপরে আপনারা অত্যাচার নামিয়ে আনছেন, তার সঙ্গে কিসের লজ্জা থাকা উচিত দেবজিৎ, লজ্জা থাকা উচিত তোমাদের। ভারত ভ্রমণে বেরোতেই দেব না। আচ্ছা, পশ্চিমবঙ্গের নিরিখে কথা বলবো। বেশ, এই একটা হুমকি গত 2 দিন ধরে চালিয়ে যাচ্ছেন বিজেপি নেতারা। ওমপ্রকাশ মিশ্র, তৃণমূল কংগ্রেস এরপরে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অন্য কোনো রাজ্যে যেতে চায়, সেই রাজ্যে বাধা দেবে বিজেপি, যেতেই দেবে না, একেবারে হুমকি, হুঁশিয়ারি। ওই রাঠোর তো আর শেক্সপিয়ার নয় যে যা বলেছে সেটা ভালো অনুবাদ হয়নি, তাই জন্য লস্ট ইন ট্রান্সলেশন। কাশ্মীরি পণ্ডিতরা যখন বিতাড়িত হয়েছিলেন,
তখন সেখানে যে সরকার ছিল কেন্দ্রে, সেটা বিজেপি সমর্থিত সরকার ছিল। দ্বিতীয়ত আমি সবাইকে জানিয়ে রাখি, যদি না আপনি কি ইতিহাস পড়ে ভুলে গেছেন নাকি? কাশ্মীরি পণ্ডিতরা কত সালে কোন সালে হয়েছিল? কি বলছেন ওম প্রকাশ দা? কাশ্মীরি পণ্ডিতরা তখন রাজ্যপাল ছিলেন জন্মোহন। প্লিজ বলতে দিন। কি বলছেন বলুন। আপনারা? এসব বলছেন কেন? তিন রাতের মধ্যে সবাইকে উৎখাত করা হয়েছিল। কি বলছেন? রাজলক্ষ্মী এটা? আসছি, ওম প্রকাশ বলছেন? মিশ্রকে বলতে দিন। ঠিক আছে, ওম প্রকাশ মিশ্রকে এই যুক্তিটাই করতে দিন। শান্ত থাকুন। না না, মিথ্যা কথা বললে মিথ্যা, শান্ত মিথ্যা থাকবো না বলবেন দাদা। না। মিথ্যা বলবেন না, বিশ্বনাথ- আপনাকে আমরা সম্মান করি। Please, এই, এই, please, বাচ্চাদের আসছি, চুপ করে না। please, আসছি। ওম প্রকাশ মিশ্রকে বলতে দিন, শেষ করতে দিন, শেষ করতে দিন, শেষ করতে দিন। ওম প্রকাশ মিশ্র, ওম প্রকাশ মিশ্র প্লিজ বলুন। আরে শান্ত থাকুন রে বাবা। মিথ্যা বললে শান্ত থাকবো না দাদা। ঠিক আছে, বিশ্বনাথ আরে বলতে দিন না। বিশ্বনাথ সিং এর সরকারকে কে সমর্থন করেছিল, যারা স্টুডিওতে বসে আছেন সবাই জানেন। সেকেন্ডলি যদি আপনাদের না জানা থাকে জেনে রাখুন, কাশ্মীরি পণ্ডিত ভারতবর্ষের মধ্যে হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে গবেষণা করেছেন আর সর্বপ্রথম তাদের নিয়ে ইন্টারনালি রিপ্লেস আখ্যায়িত করবার চেষ্টা করেছেন, তার নাম ওম প্রকাশ মিশ্র। সেটা গুগল আপনি টাইপ করলে জানতে পারবেন। তাই জন্য কাশ্মীরি পণ্ডিত সম্পর্কে আমাকে জ্ঞান দেবেন না, যে ভালো করে জানুন এটা আমার 30 বছর আগেকার গবেষণা করা, 30 সেটা বছর গুগল গবেষণা আপনাকে করে কি বলে বেরোলো? দেবে। কাশ্মীরের Hardly থেকে আপনি পশ্চিমবঙ্গের আপনাদেরকে অবস্থা ভালো। বলছি যে পশ্চিমবঙ্গে বেশ। 30 বছরের এই, shut গবেষক up! ওম প্রকাশ বেশ, বাবু বেশ, গবেষণা বেশ। বলতে কথা বলো না, কাশ্মীরের তোমার অবস্থা টাইমে থেকে বলো না তুমি। পশ্চিমবঙ্গের অবস্থা ভালো। তুমি মাঝখানে কথা বলো না, নিজের টাইমে বলো। থার্ডলি আমি আপনাদেরকে জানিয়ে দিই যে যারা কাশ্মীরের সঙ্গে বাংলার তুলনা করছেন, তারা বাংলাকে অপমান করছেন। বাংলাকে বাংলার অপমান কৃষ্টি, করছেন। সংস্কৃতি, আমি আসবো। ঐতিহ্যকে অপমান আমি আসবো। করছেন। আমি আসবো, ওম এবং প্রকাশ তারা মিশ্র। বাংলাকে নাগপুর অপমান করছে সংস্কৃতিকে বিজেপি কিনা? এখানে জোর করে import শিবাজি করতে প্রতিম চাইছে। বসু, তারা শিবাজি এখানে প্রতিম বিদ্যা- বসু। তারা আজকে ঐতিহ্য করতে বিজেপি চাইছে। নেতারা তারা বলছেন এই বাইরে তারা তৃণমূল তারা কংগ্রেস তারা নেতারা তারা যেতে তারা পারবেন না, অজুহাত গেলে পরে করে বাধা দেওয়া হবে, একটা মারধরেরও হুমকি দেওয়া করতে হচ্ছে। চাইছে। আর রাজ্যবর্ধন সিং রাঠোর শুধু আজকে নয়, এর আগেও আরো বিজেপি নেতা তারা কাশ্মীরের সঙ্গে তুলনা করেছেন। কি বলবেন, রাজনীতি কতটা রয়েছে এর মধ্যে? না, রাজনীতি তো হচ্ছে অয়ন, পুরোটাই রাজনীতি। পুরোটাই কারণ রাজনীতি। হচ্ছে পুরোটাই রাজনীতি। তার কারণ হচ্ছে এখান থেকে বাংলায় তো অবশ্যই বাইরের লোক আর ভারতের লোক এই যে আলাদা করা হচ্ছে, এটার মধ্যে একটা রাজনীতি যদি থাকে, তেমনি এখান থেকে যদি আমি বলি যে বাংলা থেকে কাউকে বাইরে যেতে দেব না, তার মানে এটা বোঝা যায় যে আমাদের যারা যেতে দেবেন না তাদের স্ট্রেংথটা বাংলার বাইরে অনেক বেশি, ভারতবর্ষের অন্যান্য জায়গায় অনেক বেশি, বাংলায় নয়। এটা কিন্তু প্রকারান্তরে বলে দেওয়া যে বাংলার যে দল তাকে বাইরে যেতে দেবে না। তার মানে প্রকারান্তরে বাংলার দল যে এখানে শাসক দল তৃণমূল কংগ্রেস, সেটা প্রকারান্তরে স্বীকার করা। আমি একটা কথা খালি বলতে চাইছি, এইভাবে কথা বলা উচিত নয়, কারণ একটা সহিষ্ণুতার বাতাবরণ থাকা উচিত। কিন্তু এবং সেখানে সবাই সব জায়গায় যাবে। যে কথা নিয়ে সম্ভবত এত বিতর্ক হচ্ছিল, সেটা হচ্ছে যে ওই যে কনভয় জেপি নাড্ডা সাহেব যাচ্ছিলেন, হ্যাঁ। সেই কনভয়ের যে যাওয়ার প্রোটোকল গুলো ঠিক ছিল কিনা এবং সেই নিয়ে যে চাপানুতর হচ্ছে, সেটা অ্যাবসলিউটলি সাংবিধানিক এবং অন্যান্য জায়গায় আগে যেটা বলটা চলে গেছে, যে ডাকতে পারেন কি ডাকতে পারেন না, সেগুলি অনেক ইম্পর্টেন্ট। একদম। কাশ্মীর হয়ে গেছে বাংলা, এইটা কিন্তু বাংলায় এখনো বন্দে মাতরম বলে লোকেরা বেরোয়, বাংলায় এখনো যদি শহীদের জন্য মিছিল হয়, যারা ভারতবর্ষের জন্য একদম। জীবন বলিদান দিচ্ছেন সেনা, তাদের জন্য সম্মান জানানো হয়। বাংলাকে কাশ্মীর বলাটা আমি আসবো, ঠিক নয়। আমি আসবো। আপনি কোনো যে রাজনীতি যে প্রসঙ্গটা থাকতে টানলেন দেবেন। শিবাজিদা, এই প্রসঙ্গেই আসবো এবার। যে এই আইপিএস দের তলব, সঙ্গে মুখ্য সচিব ডিজিপি কে তলব, সেটা করতে পারে কিনা, বা যদি না যান তারা, তাহলে কেন্দ্রের কি উদ্দেশ্য, এই সব নিয়ে আসবো। সিরাকোলে নাড্ডার কনভয় হামলা, নিরাপত্তার দায়িত্বে থাকা 3 পুলিশ অফিসারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র, পত্র পাঠ খারিজ করে দিয়েছে রাজ্য। এই নিয়ে আসবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। কেন্দ্র রাজ্য সংঘাত চরমে, সিরাকোল কাণ্ডে সংঘাত চরমে। 3 আইপিএস কে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র, পত্রপাঠ কেন্দ্রের প্রস্তাব খারিজ, রাজ্যের অসম্মতি জানিয়ে কেন্দ্রকে চিঠি মুখ্য সচিবের। এই মুহূর্তের খবর, 3 আইপিএস কে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র এবং
সরকারের, রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে এই 3 আইপিএস কে আসলে ডেপুটেশনে চাওয়ার মধ্যেই রাজনীতি রয়েছে, কারণ জেপি নাড্ডার কনভয়ের দায়িত্বে ছিলেন এই 3 আইপিএস অফিসার এবং সেই কারণেই তাদেরকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র। ডেপুটেশনে চাইলে রাজ্য বাধ্য কিনা সেই নিয়েও উঠেছে প্রশ্ন, যদিও রাজ্য বাধ্য নয় জানিয়ে দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সংবিধান বিশেষজ্ঞরা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, কি খবর রয়েছে? মুখ্য সচিব কি জানালেন? ইমপ্লিমেন্ট হবে মানে কে এটা? আবির, শোনা যাচ্ছে? তিন আইপিএস কে নিয়ে সংঘাত চরমে। ফাইনালি পত্রপাঠ, উত্তর দেওয়া হলো, প্রত্যাখ্যান করা হলো কেন্দ্রের প্রস্তাব। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, কি লিখলেন মুখ্য সচিব? দেখো, কিছুক্ষণ আগে দিল্লিতে যে চিঠি পাঠানো হয়েছে রাজ্যের তরফ থেকে এবং যেটাতে উল্লেখ করা হয়েছে কেন্দ্র যে দাবি রেখেছিল বা বক্তব্য রেখেছিল তাতে চূড়ান্ত অসম্মতি জানিয়েছে হচ্ছে রাজ্যের বক্তব্যের জায়গাতে হচ্ছে পরিষ্কার, যারা তদন্তে, যারা সেদিনকে ঘটনার সময় যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা নিজেরা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন এবং কোথাও কোনো ধরনের কোনো পুলিশ কর্মী, সর্বোচ্চ কর্তা থেকে শুরু করে একেবারে নিচু স্তরের পুলিশ কর্মী পর্যন্ত কারুর কোনো ধরনের কোনো গাফিলতির কোনো জায়গাতে ছিল না। ফলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি তাদেরকে সেখানে ডেপুটেশন ডেকে পাঠানো হয় বা অন্য কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার কথা কেন্দ্র সরকার যদি ভেবে থাকে, রাজ্য সরকার তাতে সহমত পোষণ করছে না। ফলে অসম্মতি জানিয়েই কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে কিছুক্ষণ আগে। ধন্যবাদ আবির। এর আগে তৃণমূল দাবি জানায়, এর পেছনে রয়েছে বিজেপির রাজনীতি। মানতে নারাজ গেরুয়া শিবির। কি বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি? দেখুন। বুধবার হেস্টিংসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে কালো পতাকা, এ নিয়ে রাজ্যের থেকে রিপোর্ট তলব করে কেন্দ্র। পরের দিন বৃহস্পতিবার ডায়মন্ড হারবার যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ। এ নিয়ে রাজ্য রাজনীতি এখন তোলপাড়, বেঁধে গিয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত। সেদিন নিরাপত্তার দায়িত্বে থাকা 3 আইপিএস অফিসারকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র। আইজি দক্ষিণবঙ্গ রাজীব মিশ্রা, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ প্রবীণ কুমার ত্রিপাঠী এবং ডায়মন্ড হারবারের এসপি ভোলানাথ পান্ডে ডেপুটেশনে চেয়ে কেন্দ্রের প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে রাজ্য সরকার। এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা দেখছে তৃণমূল। তাদের লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লাকে লেখা চিঠিতে দাবি করেছেন, আমি 11ই ডিসেম্বরের আরো একটি চিঠির কথা উল্লেখ করছি। ওই চিঠিতে 3 আইপিএস অফিসারকে সেন্ট্রাল ডেপুটেশনে তলব করা হয়েছে। ওই 3 জনই 10 তারিখ ঘটনাস্থলে ছিলেন। এই সিদ্ধান্ত উদ্দেশ্য প্রণোদিত। 3 অফিসারকে চাপে রাখতেই এই সিদ্ধান্ত। সমস্ত আইএস আইপিএস অফিসারদেরকে আন্ডার কোয়ার্সন রাখা হচ্ছে, কোয়ার্স করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এই যে 3টে আইপিএস অফিসার ডিপ্লয়মেন্ট ছিল সেই দিনকে করতে, কালকে বিকেলবেলাতে সন্ধ্যেবেলাতেই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে চিঠি চলে এলো যে এই 3 জন অফিসারকে নিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টে। তাহলে ভিন্ডিকটিভনেসটা পরিষ্কার হয়ে যাচ্ছে। ওখানে যদি করিস কিছু, তুলে নিয়ে এসে গলা চিপে মেরে দেবো একদম। The center may ask for names of officers to be sent on deputation. Then it is up to the state to release them or not to release them. The state has this option. So that is the normal procedure. देखिए, कल्याण बनर्जी, मैं अभी उनके ऊपर कोई टिप्पणी नहीं करूंगा क्योंकि वो न गंभीर नेता हैं, न जवाबदार नेता हैं, न उनके बयान जवाबदारी वाले, इसलिए उसके ऊपर कोई टिप्पणी नहीं करूंगा। কেন্দ্র যদি মনে করে এখানে যারা আধিকারিক আছে তারা ঠিকমতো পরিচালনা করতে পারছেন না, কাজের মধ্যে অসঙ্গতি দেখা দিচ্ছে, কিংবা চরম দলতন্ত্রের শিকার হয়েছেন, তারা নিরপেক্ষতা চলে গেছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কেন্দ্র ডাকতে পারেন। ডায়মন্ড হারবার কাণ্ডের পরে মুখ্য সচিব ও ডিজিপিকে কেন্দ্রের তলব ঘিরে চাপানুতোর। এবার রাজ্যে কর্মরত 3 আইপিএস অফিসারকে ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে। নিউজ 18 বাংলা। ওম প্রকাশ মিশ্র, অবসরপ্রাপ্ত বিচারপতিরা বলছেন যে এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে যেখান থেকে বলা যেতে পারে যে ডেকে পাঠালেও আসছেন না তারা, সুতরাং 356 দিকে এগিয়ে যেতেই পারে কেন্দ্র। সেটা নিয়ে আমি আলাদা করে কিছু বলবো না।
ভালো করে সংবিধানটা সবাইকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে হ্যাঁ। এবং তার ইন্টারপ্রিটেশন গুলিও বুঝতে হবে। সংবিধানের আর্টিকেলস গুলি পড়ুন, 311 গুলি পড়ুন। কেন্দ্রের অতি অবশ্যই আমাদের সিস্টেমটা হচ্ছে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, কোঅপারেটিভ ফেডারালিজম। সেই সহযোগিতা কি করছেন? আপনারা তো পাঠালেন না। সেন্টার ডিপেন্ডেন্ট কেন্দ্রের উপর, কিন্তু এই সহযোগিতা না আপনি ভুল করছেন। সহযোগিতামূলক মানেটা হচ্ছে একটা ওয়ান ওয়ে স্ট্রিট নয়। এটা কেন্দ্র চেয়েছে তার মানে যে রাজ্য পাঠাবে তা নয়। কেন্দ্র চেয়েছে পরবর্তীতে পাঠাতে পারে, আবার রাজ্য সরকার রেকমেন্ড করতে পারে যে আমরা ডেপুটেশন অমুক অফিসারকে পাঠাতে চাই, কেন্দ্র কি সেটা মানবে? তো এই গোটা প্রক্রিয়াটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীতভাবে এই সময় সংগঠিত করা হচ্ছে, তার মধ্যে আমরা চক্রান্ত দেখছি, একেবারে চক্রান্ত দেখছে। তৃণমূল কংগ্রেস চক্রান্ত দেখছে, কারণ জেপি নাড্ডার কনভয়ের দায়িত্বে ছিলেন এই 3 জন আইপিএস অফিসার, আর তাদেরকেই নিয়ে আসা হলো, এইভাবে ডেপুটেশনে চাওয়া হলো। এখানেই প্রতিশোধ স্পৃহা খুঁজে পাচ্ছে রাজলক্ষ্মী। না এই তো ঠাকুরঘরে আমি তো কলা খাইনি, প্রশাসন তো তার নিজের মতো করে কাজ করবে। কথা হলো আমাদের সংবিধানে যেহেতু কথাটা উঠলো, তো সংবিধানের 312 নম্বর ধারাতে যে আইপিএস এর যে 1954 আইপিএস অ্যাক্ট বলা আছে, তা 6 নম্বর ধারা বলছে যে প্রত্যেকটা রাজ্য থেকে একটা কোটা থাকে যেখানে ডেপুটেশনে কেন্দ্রতে নিয়ে যাওয়া যায় আইপিএসদেরকে, এবং এসপি র্যাঙ্কের যিনি 5 বছর মিনিমাম কাজ করেছেন তাকে নিয়ে যেতে পারে, অর্থাৎ এটা একটা রুটিন প্রসেসের মধ্যে পড়ে। এখানে ওনারা কেন এখানে কি রুটিন প্রসেস করছে? এখানে জেপি নাড্ডার কনভয় হামলা হলো, তারপরে বিভিন্ন রকমের সংঘাত চলছে, তার মধ্যে এটা কি হলো? কি করেছিলেন সোমেন মিত্রের ক্ষেত্রে, জাভেদ সাবিবের ক্ষেত্রে, নগেন্দ্র ত্রিপাঠীর ক্ষেত্রে, ওমপ্রকাশ মিশ্র কিছু বলতে চাইছেন? ওমপ্রকাশ মিশ্র কিছু বলতে চাইছেন? আপনারা কি করেছিলেন? ওমপ্রকাশ মিশ্র কিছু বলতে চাইছেন? পদ্ধতি ছিল, যদি সেগুলো প্রশাসনিক পদ্ধতি থেকে থাকে তাহলে এটাও প্রশাসনিক পদ্ধতি। ওমপ্রকাশ মিশ্র কিছু বলতে চাইছেন সংক্ষেপে? আমার একটা খুব ছোট্ট পয়েন্ট আছে। রাজলক্ষ্মী ঠিকই বলছে যে কোটা থাকে, তার মানেটা হচ্ছে যেই সমস্ত অফিসাররা ইতিমধ্যে ডেপুটেশনের জন্য অ্যাপ্লাই করেছেন স্টেট গভর্নমেন্টের মাধ্যমে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, এবং সেই অগ্রাধিকার কিন্তু বর্তমানে বকেয়া রয়েছে। তাদেরকে অগ্রাধিকার দেওয়ার পরবর্তীতে রাজ্য সরকারের সঙ্গে কনসালটেশনের মাধ্যমে ডেপুটেশনে আবার রাজ্য সরকার আমাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য আবার রিকোয়েস্ট করতে পারে, সেটাই বলে। কেন্দ্র যদি প্রশাসনিক ভাবে কিছু করতে চায় করতে পারে। 257 নম্বর ধারা, 257 এখন একটাই কাজ করা উচিত কেন্দ্রীয় সরকারের, ওই কৃষি আইনগুলি প্রত্যাহার করে নিক, দেশে শান্তি আসুক। এবং সত্যি কেন্দ্র ডেপুটেশনে চাইলেই রাজ্য দিতে বাধ্য কিনা এইটা নিয়েও আসবো। একটা ছোট্ট বিরতি নেব, ওমপ্রকাশ মিশ্র আসবো আমি একটা ছোট্ট বিরতির পর, ফিরে আসছি, সঙ্গে থাকুন। জেপি নাড্ডার কনভয়ে হামলা এবং তার পরিপ্রেক্ষিতে মুখ্য সচিব ডিজিকে তলব কেন্দ্রের, সেই নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে, এবং তার সঙ্গে 3 আইপিএস কে ডেপুটেশনে চাইল কেন্দ্র। যদিও এই কিছুক্ষণ আগে আমরা দেখালাম যে রাজ্য সরকার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে সম্ভব নয় ডেপুটেশনে পাঠানো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে অজয় ভাল্লাকে আক্রমণ করলেন, চিঠি পাঠালেন, সেই চিঠিও দেখাবো আপনাদেরকে। সেই চিঠিতে তিনি লিখেছেন যা তা আমরা দেখাবো আপনাদেরকে। সেই চিঠিতে কি লিখেছেন দেখাবো আপনাদেরকে। আপনাকে জানাতে চাই যে ভারতীয় সংবিধানে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, কিভাবে রাজ্যের 2 অফিসারকে ডাকা হচ্ছে এটা রাজনীতি। ভারতীয় সংবিধানের কোন ধারায় তাদের ডাকা হচ্ছে? আপনার মন্ত্রী যিনি ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য, তার নির্দেশে রাজনীতি করতেই অফিসারদের ডাকা হচ্ছে, এটা লজ্জাজনক এবং সাংঘাতিক ঘটনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের নির্দেশে এই কাজ করা হচ্ছে। আপনারা পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারি করার চেষ্টা করছেন, আপনারা আইএএস আইপিএস অফিসারদের নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, আপনারা ক্ষমতার জোরে সব করার চেষ্টা করেছেন, কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নয়, অমিত শাহ আইনের ঊর্ধ্বে নন। আমি দলের তরফ থেকে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কেন্দ্রীয় আধিকারিক হয়ে অমিত শাহের চাকরের মতো কাজ করবেন না। আমরা সব আইএএস আইপিএস অফিসারদের সম্মান করি। আমি আপনার পদকে সম্মান ও আস্থা জানিয়েই বলছি, দয়া করে কোনো রাজনৈতিক প্ররোচনায় পা দেবেন না। অজয় ভাল্লা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে চিঠি। আইপিএস আইএএস বা আমলাদেরকে কেন্দ্র ডেপুটেশনে এইভাবে যখন তখন ডাকতে পারে কিনা শিবাজি প্রতিম বসু, এবং রাজ্য বাধ্য কিনা পাঠাতে। একটা কথা বলছি যে এখানে তো যে চিঠিটা দেওয়া হয়েছে তাদের ডেপুটেশনে চাওয়া হয়েছে, তাদের কি ওই যে আগের দিনের যে ঘটনা, নাড্ডা সাহেব যখন যাচ্ছিলেন তখন যে সিরাকলে ঘটনা, তার সঙ্গে রিলেট করে তো তাদের ডাকা হয়নি, তাদের সিম্পলি তাদের ডেপুটেশনে চাওয়া হয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে, তার মানে আমি দেখছি 1, 2, 3 করে আসছি,
তাহলে তাদেরকে ডাকা হচ্ছে রুটিন ম্যাটার হিসেবে, যেটাকে দেখা যায় যে ডেপুটেশনে যান তো আইএএস আইপিএসরা যান, আইএএস দের অনেক সময় বাইরে, এমনকি ইন্ডিয়ান পিস কিপিং ফোর্সে বাইরে অব্দি পাঠানো হয়, মানে বিদেশে পাঠানো হয়। সুতরাং এবং তাতে মৃত্যুও বরণ করেছেন এরকম আমাদের বাংলার আছেন, আইএএস আছেন। তো এই রকম যে জায়গাতে এইখানে যেটা হয়, একটা প্রাথমিকভাবে রুটিন মাফিক যেটা হয় যে একটা তাকে আবেদন করতে হয়, আবেদনের ভিত্তিতেই তারা ডাক পান, কিন্তু একটা এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, এইটা কিন্তু লাগে। অর্থাৎ এরা কিন্তু অল ইন্ডিয়া সার্ভিস যেটা আছে, অল ইন্ডিয়া সার্ভিসেস, এরা প্রথমেই নিজেদের ক্যাডার, এরকম কি মনে করা উচিত হবে যে জেপি নাড্ডা গেলেন দুদিন আগে, তারপরেই তারা আবেদন জানালেন ডেপুটেশনের জন্য? তারা আবেদন জানিয়েছেন, এই যে এই তিনজন আইপিএস অফিসার, সেটা যদি আবেদন জানিয়েও থাকেন, তারা যদি এর মধ্যে জানিয়েও থাকেন, হতেই পারে, আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে তারা এর মধ্যেই যেদিন ঘটনাটা ঘটলো তারপরেই তারা আবেদন জানালেন, কিন্তু সেই আবেদন জানানোর পদ্ধতিটা হচ্ছে, আমি একটা ইউনিভার্সিটিতে পড়াই, আমাকে যদি অন্য একটা জায়গায় কোথাও যেতে হয় অয়ন, তাহলে আমাকে আমার ভাইস চ্যান্সেলরের নো অবজেকশন সার্টিফিকেট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই এম নট এ ফ্রি বার্ড, আমি যে কোনো জায়গায় চলে যেতে পারি না, আমার একটা নো অবজেকশন সার্টিফিকেট লাগে। যেহেতু আমি কাজ করি প্রাইমারিলি এই স্টেট গভর্নমেন্টের আন্ডারে, এবং এই স্টেট গভর্নমেন্টের ক্যাডার হিসেবেই আমি এখানে এসেছি, আমাকে ডেপুটেশনে রাজ্য চেয়ে পাঠায়নি কেন্দ্রের কাছ থেকে, সেটাও চেয়ে পাঠানো যেতে পারে, কোনো কিছু ট্যাক্সেশনের কথা বোঝার জন্য ইত্যাদি, 6 মাসের জন্য জিএসটি বুঝতে পারছি না, ভালো একজন এই ঘটনার পরে ডেকে পাঠানো, এইটাকে কিভাবে দেখছেন আপনি? এই ঘটনার পরে ডেকে পাঠানোর মধ্যে একটা ধরনের কোথাও একটা সম্পর্কের কাকতালীয় ব্যাপার, এটা যারা নিশ্চয়ই এখানকার যারা বিরোধী পক্ষ, রাজ্য সরকার এবং তার শাসক দল, তারা ভাবতেও পারেন, দেখতে, বিশেষ করে শাসক দল তারা দেখতেই পারেন, কারণ এই ঘটনার পরেই ঘটলো। এমন যদি এটা হয় যে এই ব্যাপারটা জানতে হবে যে এই ভদ্রলোকরা, এই তিনজন আদৌ আবেদন করেছিলেন কিনা, আদৌ আবেদন আগে করেছিলেন কিনা, তার পরিপ্রেক্ষিতে সেখানে তাদের ডাকা হচ্ছে কিনা, বা এই দুদিনের মধ্যেই আবেদন করুন, যাই করুন, সেটা কিন্তু একে একটা সরকারি ভাষা আছে, থ্রু প্রপার চ্যানেল, অর্থাৎ প্রকৃত রাস্তা দিয়ে তাকে যেতে হবে। যেভাবে চিঠিতে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অজয় ভাল্লাকে আক্রমণ করলেন, মানে আপনাদের বিরুদ্ধে বারবার তৃণমূল কংগ্রেস অভিযোগ এনেছে বা বিরোধীরা, যে আপনারা প্রতিটা প্রতিষ্ঠানকে আপনারা কুক্ষিগত করছেন। আজকে অজয় ভাল্লা কি অমিত শাহের ভৃত্য হয়ে কাজ করছেন? শব্দচয়ন নিয়ে কল্যাণ বাবুর সঙ্গে অপশব্দ চয়নে কেউ পারবেন না, আমরা সেটা জানি। রাজ্যপালকে নিয়ে যে ভাষায় উনি রাজ্য পুলিশকে বলেছেন তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করতে, তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিয়ে কিছু বলার নেই, আমরা কিছু বলতে চাই না। যেটা বলার, আমাদের সঙ্গে যারা আলোচক আছেন তারা যেটা বলছেন সেটা হচ্ছে পরিষ্কার একটা জিনিস, আইএএস এবং আইপিএস অফিসাররা কেন্দ্রীয় সরকারের চাকরি করেন। আইএএস এবং আইপিএস অফিসারকে যারা কমিশন করেন, যিনি কমিশন করেন তিনি হচ্ছেন দেশের রাষ্ট্রপতি। আইএএস এবং আইপিএসদের যারা গভর্ন করেন, যারা তাদের সার্ভিস বুক ইত্যাদি যারা মেনটেন করেন, তারা কাজ করেন সেন্ট্রাল হোম ডিপার্টমেন্টের আন্ডারে। সেন্ট্রাল হোম ডিপার্টমেন্টের আন্ডারে একটা রুল আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অ্যাক্ট, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাক্ট, সেটা 1954 বলছি। সবকিছুর মধ্যে যে জিনিসটা তথ্য নয়, আমি একদম পরিষ্কার ভাবে বলছি, যেটা বলা আছে, যেটা বলা হচ্ছে তৃণমূল কে, তৃণমূল রাজি হবে কি হবে না, তৃণমূল কে, রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের মধ্যে ব্যাপার। কেন্দ্রীয় সরকার ডেকে পাঠিয়েছেন, রাজ্য সরকারও রাজি নয়। আমি আবার বলছি, কেন্দ্রীয় সরকার ডেকে পাঠিয়েছেন, রাজ্য সরকার ছাড়বেন কি ছাড়বেন না তাদের ব্যাপার। রাজ্য সরকারের যেটা শিবাজিদা বললেন যে একটা নো অবজেকশন সার্টিফিকেট বা অ্যাসেন্ট থাকতে হয়, সেটা ম্যান্ডেটরি নয়, অসহযোগিতা হবে না, অসহযোগিতার অভিযোগ উঠবে না, এটাকে বারবার অসহযোগিতার অভিযোগ উঠবে না। আমি তো বারবার বলছি ওই চিঠির ওই রাহুল চক্রবর্তী আমাদের পড়া করে যেটা বলার ওটা ম্যান্ডেটরি নয়। রাহুল চক্রবর্তী না না, এক মিনিট আগে শেষ করি, আমার এক মিনিট আগে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ম্যান্ডেটরি নয়, না চাইলেও ওনাদেরকে ডেকে পাঠানো যায় এবং ওনারা যেতে বাধ্য। রাহুল চক্রবর্তী, অসহযোগিতার অভিযোগ উঠবে বারবার। দেখো ব্যাপারটা আপাতত দৃষ্টিতে না শোনো আপাতত দৃষ্টিতে দাঁড়িয়ে এটা আমরা মানি যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় একটা পারস্পরিক বোঝাপড়ার দরকার থাকে, এটা 100 বার ঠিক।
কিন্তু কোথাও দাঁড়িয়ে তোমার যেটা আপাতদৃষ্টিতে খুব সরলীকরণ করে দিলে, যে ওরা ডেকে পাঠিয়েছে, ওরা চেয়েছে, এর সাথে কোনো জেপি নাড্ডার আক্রমণের কোনো ওই ঝামেলার কোনো সম্পর্ক নেই। ঠিক যেমন দেখবে পুজোর আগে কাশফুল ফোটে, ঠিক ইলেকশনের আগে দময়ন্তী সেন বদলি হয়ে গিয়েছিলেন। আমরা কাশফুল দেখে যেমন বুঝতে পারি পুজো আসছে, ঠিক যেমন দময়ন্তী সেন আমি বদলি হয়ে আমি গিয়েছিলেন। কথা বলে প্লিজ, এবং আমি একটু শুনে নাও কথা। সময় একদম সমস্যাটা সংক্ষিপ্ত, হচ্ছে যে যেমন প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ভারতীয় জনতা পার্টি রাজনীতিকায়ন করেছে, যেইভাবে আজকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর চরিত্র বদল করতে গেছে, এটা ভয়ঙ্কর। এত সরলীকরণ করা উচিত নয় তৃণমূল কংগ্রেসের বক্তব্য। এছাড়াও গতকাল থেকে দেখলাম কৈলাস বিজয়বর্গীয় এ রাজ্যে এনআরসি হবে না বললেন। কি হবে? সিএএ জানুয়ারি থেকে, ফেব্রুয়ারি থেকে সিএএ চালু হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসলে অসমে হাত পুড়িয়ে কি এ রাজ্যে আর সাহস নেই এনআরসি করার বিজেপি? রাজনৈতিক বিশ্লেষকদের মতে। আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলায় এনআরসি নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, তবে দ্রুত সিএএ কার্যকর করা হবে। মতুয়াদের খাস তালুকে গিয়ে দাবি করলেন বিজেপির কৈলাস বিজয়বর্গীয়। মতুয়ারা তো নাগরিকই, আবার কিসের নাগরিকত্ব? পাল্টা সরব তৃণমূল। মোদী সরকারের নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় প্রথম থেকেই সরব তৃণমূল। পাল্টা সুর চড়াচ্ছে বিজেপিও। এরই মাঝে শনিবার মতুয়াদের খাস তালুক উত্তর 24 পরগনার ঠাকুরনগরে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বৈঠক করেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে। ফের দাবি করেন এ রাজ্যে এনআরসি নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই, কিন্তু সিএএ হবেই, রাজ্য সরকার সহযোগিতা না করলেও। स्टेट की कोई आवश्यकता नहीं, सेंट्रल गवर्नमेंट सक्षम है सीए लागू करने के लिए। अगर स्टेट सहयोग देगा तो भी लागू करेंगे और नहीं देगा तो भी लागू करेंगे। मथुआ समाज, नमो शूद्र समाज, ऐसे लोग जो पाकिस्तान, बांग्लादेश से धार्मिक रूप से प्रताड़ित होकर यहाँ पर आए, शरणार्थी की ज़िंदगी जी रहे हैं, उनको नागरिकता देंगे, चाहे वो कोई भी हो। हमारी जवाबदारी ये है कि हम उन सब लोगों को नागरिकता दें और हम दे के रहेंगे। মতুয়ার তো নাগরিক আছে, তাদের নাগরিকত্ব দেবে না, আবার কি মতুয়াদের ফর্ম দেবে, ফর্ম দিয়ে বলবে এই নাগরিকত্বর ফর্ম। তার মানে সে স্বীকার করে নিল যে সে নাগরিক নয়। কেন? মতুয়ারা নাগরিক আছে, তারা ভোট দিচ্ছে, তারা রেশন কার্ড পেয়েছে, সবকিছু। বিলটা যে পাশ করলো সেই বিলটা আমাদের জন্য শর্ত বেঁধে দিল, তো সেই নিঃশর্ত হয়নি বলে আমরা আন্দোলনে নামছি। আমরা 28 তারিখে আমরা এটার প্রতিবাদ, আমরা ধর্নায় বসছি ঠাকুরবাড়ি, যে আমরা কোনো আবেদন করে ফর্ম ভরে আমরা নাগরিকত্ব নেব না। রাজ্যের প্রায় 40টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে। একসময় মতুয়াদের সিংহভাগের সমর্থন ছিল তৃণমূলের দিকে, কিন্তু 2019 সালের লোকসভা ভোটে হাওয়া ঘোরে। মতুয়া প্রভাবিত বনগাঁ এবং রানাঘাটে জেতে বিজেপি। পর্যবেক্ষকদের একাংশের মতে সিএএ অস্ত্রের শান দিয়েই মতুয়াদের মন জয় করে বিজেপি, কিন্তু এখনো সেই সিএএ কার্যকর হয়নি। এ নিয়ে মতুয়াদের একাংশের মনে ক্ষোভ। সিএ ইমপ্লিমেন্ট হবে সেটা যদি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এসে ঘোষণা করেন, তাহলে আমাদের ক্ষেত্রে বার্ডেন থাকে না। যে ডিক্লেয়ারটা উনি নিজে করে যাক, তাহলে আমাদের দায়বদ্ধতা থাকে না। আমরাও বলতে পারবো মানুষের কাছে যে অমুক দিন এটা ইমপ্লিমেন্ট হচ্ছে সোসাইটিতে। जनवरी फर्स्ट वीक में हम गृह मंत्री जी के यहाँ सभा करेंगे आगे। পর্যবেক্ষকদের একাংশের মতে বিজেপির এটা দ্বিমুখী কৌশল। একদিকে কৈলাস দাবি করছেন খুব দ্রুত সিএএ কার্যকর হয়ে যাবে, আর একদিকে কিছুটা ভিন্ন সুর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের। সিএএ লাগু করতে দেরি হওয়ায় মতুয়াদের একাংশের মনে যে ক্ষোভ, তাকেও যে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, এটা বোঝাতে কি শান্তনুর এরকম ভিন্ন সুর? এই নিয়েই তৈরি হয়েছে জল্পনা। উত্তর 24 পরগনা থেকে ক্যামেরা সৌমেন দাসের সঙ্গে ইরণ রায় বর্মন ও অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। ওম প্রকাশ মিশ্র, যতই আপনারা বলুন না কেন, মতুয়ারা কি নাগরিক নন? মতুয়ারাই চাইছেন। শান্তনু ঠাকুর বললেন যে অমিত শাহ এসে ঘোষণা করুন, তাহলে আমাদের বার্ডেন থাকবে না, অর্থাৎ মতুয়া ভোট চলে যাবে বিজেপির দিকে মনে করা হচ্ছে। আরে ভোটের কথা ছেড়ে দিন, শুনুন, একটা কথা হচ্ছে সাবঅর্ডিনেট লেজিসলেশন, এটাকে অনেক সময় বলে ডেলিগেটেড লেজিসলেশন। যখন আইন পাস হয়ে যায় তখন তার রুলস তৈরি করতে হয়। এই রুলস তৈরি করতে হয় 6 মাসের মধ্যে। 6 মাস শেষ হয়ে গেছে, তারপরে 3 মাস শেষ হয়েছে, আর
এই কৈলাস বিজয়বর্গীয় উনি কোনো সরকারের দপ্তরের মন্ত্রী নন, উনি পলিটিক্যাল পার্সন, বিজেপি লিডার। অমিত শাহ এটা বলুন এখানে কলকাতায় এসে, গৌহাটিতে এসে। আর যেটা অধ্যাপক সৌগত রায় একটু আগে বললেন যে শরণার্থী কারা হবে, যারা নিজেদেরকে ডিক্লেয়ার করছে। আমাদের পশ্চিমবঙ্গে কি এমন কেউ আছেন যিনি নিজেকে শরণার্থী ডিক্লেয়ার করবেন? যদি করেন তাহলে যেটা নিয়ম আছে, প্রসেস আছে, তার উপর ভিত্তি করে ঠিক হবে যে উনি শরণার্থী কিনা। এটা স্ট্যান্ডার্ড রেফিউজি কনভেনশন, এটা স্ট্যান্ডার্ড ফরেনার অ্যাক্টের প্রভিশন। এইটার বাইরে কৈলাস বিজয়বর্গীয় কি বলল সাথে গুরুত্ব নেই। কৈলাস বিজয়বর্গীয় আজকের বক্তব্য হোক, কালকের বক্তব্য হোক, তাতে গুরুত্ব দেওয়া যায় না। মতুয়াদেরকে ভুল বোঝানো হচ্ছে, তার মানে মতুয়াদেরকে ভুল বোঝানো হচ্ছে এবং রুল 6 মাসের মধ্যে তৈরি করা উচিত, সেটা করা হয়নি। এখন ভোটের আগে মনে পড়েছে 3 মিনিটের মধ্যে মতুয়া সমস্যা, সিএ কেন হয়েছিল, কি কেন হয়নি, এই নিয়ে আলোচনা তো করা যাবে না। এখনই নয়। ওম প্রকাশ দা যেটা বলেছেন সেটাই সত্যি কথা, সেটাই সত্যি কথা যে 6 মাসের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু 6 মাসের মধ্যে রুল ফ্রেম হয়নি, যে কারণে সেটা হচ্ছে কোভিড সময় চলছিল। এখন রুল ফ্রেম হচ্ছে, জানুয়ারি থেকে কাজ শুরু হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। সেই 3 মাসে কোভিড ছিল ওম প্রকাশ দা, চিন্তা করবেন না। আপনারা কি দিতে চাইছেন না এটা বলুন? আপনারা কি মতুয়াদের নাগরিকত্ব দিতে চাইছেন না? আপনারা আচ্ছা হয়নি, অন্যায় করেছে বিজেপি, কিন্তু আপনারা কি মতুয়াদের নাগরিকত্ব দিতে চাইছেন না? আপনারা চাইছেন না বাংলাদেশ থেকে যারা উদ্বাস্ত হয়ে এবার বাংলা আমরা পালিয়ে এসেছি তাদের নাগরিকত্ব দেওয়া হোক 71-এর পর থেকে? তাদের আপনারা দিতে চাইছেন না? তাহলে আপনারা দিতে চাইছেন না সেটা বলুন, অনার বলুন যে আপনারা দিতে চাইছেন না। তো বলছে যে অলরেডি তো এদের আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, নাগরিকত্বের প্রমাণ বহন করে বারবার সুপ্রিম কোর্টে এবং আমাদের দেশের আইনে কি বলছেন? তৃণমূল কংগ্রেস চাইছে না মতুয়ারা এই দেশের নাগরিকত্ব পায়। তৃণমূল কংগ্রেস আমাদের সময় একদম শেষ। আমি রাজনৈতিক বিশ্লেষক শিবাজি বসুর কাছে যাব। প্লিজ 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 আমি যাওয়ার চেষ্টা করেছি বসুর কাছে। প্লিজ কন্ট্রোল করে দেওয়ার চেষ্টা করুন। শিবাজি প্রতিম বসু প্লিজ বলুন, আজকে সিএ নিয়ে এত গুরুত্ব দিচ্ছেন কেন কৈলাস বিজয়বর্গীয়? জানুয়ারি মাসে হবে, খুব সংক্ষেপে জানতে চাইব। কোন পরিচয়পত্র আছে? শিবাজি দা প্লিজ। আপনি বলুন। আমি কারোর সঙ্গে, আমি ন্যাচারালি রাজনৈতিক নেতাদের সঙ্গে গলায় পার, কেউ আপনার সঙ্গে ঝগড়া করছে, প্লিজ বলুন। আমি বলছি যে এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত কমপ্লেক্স ব্যাপার, যেটা দেবজিৎ বলল, এবং আমি অ্যাবসলিউটলি সাপোর্ট করি, কারণ খুব কমপ্লেক্স। ভারতবর্ষের পার্টিশনের মতো একটা অলিগ মানে এবং অসম্ভব অবাস্তব একটা জিনিস হওয়ার নয়, যেটা হয়েছে, যার ফলে শরণার্থী এবং অঞ্চল নিরূপণ মানে সীমানা এই সমস্ত সব চলেই আসছে, এবং এটা সহজে বন্ধ হবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, এনআরসি এবং সিএ কথা দুটির কনোটেশন দিয়ে আরম্ভ হয়েছিল আজকের আলোচনা। আসামে একরকম, এখানে আরেক রকম। কেন? আমাদের খুব সংক্ষেপে এনআরসি ব্যাপারে ওরা মনে করে, আসাম কিন্তু এনআরসি কে সমর্থন করে। গোয়ালপাড়াতে একটা বড় সেখানে ডিটেনশন ক্যাম্প হয়েছে। সিএ যদি দেয়া হয়, আসামের লোকেরা সেখানে চায় না, তার কারণ হচ্ছে সেখানে বাঙালি যারা হিন্দু বাঙালি তাদেরকেও তারা চায় না। এখানে যেটার ফলে এনআরসি প্রথমে বলার পরে, লোকসভা ভোটের পরে পরে যে সমস্ত উপনির্বাচন হয়েছিল বিজেপির, কিন্তু সবগুলিতে পরাজয় হয়েছিল, তার একটা বড় কারণ হচ্ছে সেখানে এনআরসির কথা বলা হচ্ছিল। সিএ যেটা বলা হচ্ছে, একটা ব্যাপার ঠিকই, সিএ যেটা হবে সেখানেও কিন্তু মানুষকে প্রথমত প্রমাণ করতে হবে যে তারা কিন্তু নাগরিক নয়। দ্বিতীয়ত তাদের সব কাগজপত্র প্রমাণ দাখিল করতে হবে যে তারা, এবং 14ই নভেম্বর এই নিয়ে তর্ক বিতর্ক চলবে এবং সিএএ এনআরসি নিয়ে আরো উত্তপ্ত কি হতে পারে রাজ্য, সেদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য। শেষ করছি, সঙ্গে থাকুন।